আচ্ছা। আমাদের হচ্ছে একটা চ্যাপ্টার বাকি ছিল। তো ওই চ্যাপ্টারটা আমরা আজকে শেষ করে দিব ইনশাল্লাহ। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, স্ক্রিন দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, সবাই কি স্লাইডে কি দেখা যায়? আসছে সবার দেখে। জি স্যার। এই যে গ্লাস এন্ড সিরামিক, এই চ্যাপ্টারটা দেখতেছো কিনা? জি জি স্যার, দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, আমরা একটু এটা বেশি বড় না চ্যাপ্টারটা, তো আজকে শেষ হয়ে যাবে আর কি। তো গ্লাস এন্ড সিরামিক, এই দুইটা টার্ম সবাই তো রেগুলার বেসিসে হচ্ছে আমরা শুনি আর কি। তো কি মনে হয় দুইটা কি সেম জিনিস কিনা, বা দুইটা আসলে কোন ধরনের ম্যাটেরিয়ালের আন্ডারে যাবে আর কি? কেউ কি রেসপন্স করবা? গ্লাস এন্ড সিরামিক এটা আসলে কি কোন ক্যাটাগরির ম্যাটেরিয়ালে আসলে পড়বে? কিংবা এখানে যে আমরা বলতেছি গ্লাস মানে সিরামিক, কিংবা সিরামিককে গ্লাসের সাথে একসাথে আনতেছি, তো দুইটার ভিতরে আসলে কোনো ধরনের কানেকশন আছে কিনা? ব্রিটেন মেটেরিয়াল হবে স্যার। হ্যালো। স্যার ব্রিটেন ব্রিটেন মেটেরিয়াল। রিটেল ম্যাটেরিয়াল, এটা একটা কমন ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, যে গ্লাসকে আমরা সিরামিকের সাথে একসাথে হচ্ছে এখানে পড়াবো। সো এখানে যখন স্টার্ট করব, তোমাদের অনেকের মনে হইতে পারে যে গ্লাসকে যদি আমি ক্লাসিফাই করি, এটা কোন টাইপের ম্যাটেরিয়ালে পড়বে। ধরো কম্পোজিট, আমরা পলিমার পড়া হয়েছে, দেন মেটাল অ্যালয় এইগুলো পড়া হয়েছে। সো আমি যদি গ্লাসকে ক্লাসিফাই করি, এটা কি আলাদা কোনো একটা ক্যাটাগরি ম্যাটেরিয়াল, নাকি এইটাকে ধরো কোনো না কোনো একটা টাইপস অফ ম্যাটেরিয়ালের আন্ডারে ফেলা যায়? স্যার এটা কম্পোজিটের মধ্যে পড়বে স্যার। আচ্ছা, তুমি বলতেছো কম্পোজিটের মধ্যে বলবে। আচ্ছা। আহ আচ্ছা, আমরা আগাই, দেখি কি হয়। সবার প্রথমে একটা ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছ, দেখা যায় যে সিরামিক ম্যাটেরিয়ালস। আচ্ছা, আমার এখানে একটা রেড কালারের পয়েন্টার, এটা কি ভিজিবল হয়েছে? জি স্যার। জি স্যার। স্যার। এই যে দেখো, এটা একটু খেয়াল করো যে এখানে বলা হচ্ছে সিরামিক ম্যাটেরিয়ালস। সিরামিক ম্যাটেরিয়ালস এর যে ক্লাসিফিকেশন, সেটার প্রথম যে টাইপ সেটা কি? প্রথম টাইপসটা কি? একটু রেসপন্স করো। প্রথম টাইপসটা হচ্ছে গ্লাস, তাই না? হ্যালো। জি স্যার, কোনটা একটা গ্লাস। হ্যাঁ, প্রথম টাইপটা গ্লাস, তার মানে আমরা এই যে গ্লাস যেটা আমরা আলাদাভাবে হচ্ছে ইন জেনারেলি চিনি, সবাই রেগুলার বেসিসে ইউজও করি, এটা আসলে কাইন্ড অফ কি একটা সিরামিক ম্যাটেরিয়াল। বুঝা গেছে? সো এই গ্লাসটা হচ্ছে একটা সিরামিক ম্যাটেরিয়াল। এখন সিরামিক ম্যাটেরিয়ালের ডিফারেন্ট টাইপস অফ সিরামিক ম্যাটেরিয়ালস, তোমরা সবগুলোই আসলে তোমাদের তো জাস্ট নামটা যদি আমি একটু ধরাই দিতে পারি, দেন বুঝতে পারবা। যেটা হচ্ছে গ্লাস, গ্লাসের পরে কি আছে? ক্লে প্রোডাক্টস। ক্লে প্রোডাক্টস মানে কি বলো তো? কাদা দিয়ে তৈরি আমার পিস। হ্যাঁ, সো ওইটাও কিন্তু আলটিমেটলি কার আন্ডারে পড়তেছে? সিরামিক ম্যাটেরিয়াল আন্ডারে পড়তেছে। সো ক্লে প্রোডাক্টস আমরা দেখবো যে ক্লে থেকে, মানে কাদামাটি থেকে প্রোডাক্টকে হিট ট্রিটমেন্ট করে তুমি অনেক ভ্যালুয়েবল হচ্ছে ডেইলি লাইফে ইউজ করে এরকম প্রোডাক্টস হচ্ছে তোমরা ইউজ করো। তোমরা তোমাদের বাসায়
যে সিরামিক গুলা ইউজ করো, সিরামিকের প্রোডাক্টস এর মধ্যে যেমন ধরো বেসিং, যেগুলো আমরা রেগুলার বেসিসে ইউজ করি, বেসিং গুলা ইন জেনারেলি ডিফারেন্ট কালারের হয়ে থাকে। এগুলার মূল র ম্যাটেরিয়াল কিন্তু কি, ক্লে। এই ক্লেটাকে মাটি থেকে, কাদামাটি থেকে এটাকে হিট ট্রিটমেন্ট করে কি করা হয়েছে, এরকম হার্ড একটা ম্যাটেরিয়ালে কনভার্ট করা হয়েছে, এবং যেটা আলটিমেটলি তোমরা সিরামিক নামে মার্কেট থেকে হচ্ছে কিনা মানে কিনে ইউজ করো আর কি। আহ যেটা হচ্ছে তোমার ওই যে ইটের ক্ষেত্রে হয়ে থাকে, ইট কি দিয়ে তৈরি করা হয়, ব্রিক যেটা, মাটি স্যার। মাটি। সো মাটিকে তুমি হচ্ছে একটা লং টাইম ধরে যখন হচ্ছে হিটের হিটের অবস্থায় রাখবা, দেন কিন্তু ওইটার হার্ডনেস এবং ব্রিটেলনেস খুব বেশি পরিমাণে বাড়ে, এবং অনেক হার্ড একটা কনভার্ট হয়। সো এটা ছিল আমাদের ক্লে প্রোডাক্টস। তারপরে আছে রিফ্রেক্টরি ম্যাটেরিয়াল। তো রিফ্রেক্টরি টাইপ ম্যাটেরিয়াল আমরা আগেও পড়ছি, যেটা হচ্ছে আহ, অনেক হাই টেম্পারেচারে হচ্ছে নিজেকে, এলিভেটেড টেম্পারেচারে নিজের শেপকে ধরে রাখতে পারে, ফ্র্যাকচার হয় না। সো এটার মধ্যে আছে আবার রিফ্রেক্টরি টাইপ যত ধরনের ম্যাটেরিয়াল সবগুলা সিরামিকের আন্ডারে যায়। দেন অ্যাব্রাসিভ পার্টিকেল। এখন অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল কি জানো? অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিনে ইউজ করা হয়েছিল হ্যাঁ, ইয়েতে। গ্রাইন্ডিং মেশিনে যেটা ইউজ করতেছে সেটা হচ্ছে অ্যাব্রাসিভ। সেটা হচ্ছে যে, যেটা হচ্ছে তোমার অন্য একটা সারফেসের সারফেসটাকে আরো স্মুথ করার জন্য, ফিনিশ করার জন্য ইউজ করা হয়। শিরিষ কাগজ তো চিনো, যেটা রেগুলার বেসিসে মানুষজন ইউজ করে, শিরিষ কাগজ। ওই শিরিষ কাগজের উপরের যে সারফেসটা, সেটা কিন্তু অ্যাব্রাসিভ ম্যাটেরিয়ালের তৈরি, যেটা হচ্ছে তোমাদের ওই যে গ্রাইন্ডিং মেশিনের যে হুইল থাকে, হুইলটার মতো। সিমেন্ট, সিমেন্টও একটা সিরামিক ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে যে বাইন্ডার হিসাবে ইউজ হয় কনস্ট্রাকশনের ক্ষেত্রে। আর অ্যাডভান্স সিরামিক্স নামে আরেকটা পোর্শন আছে, যেটা তোমরা হচ্ছে ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টারে একটা অপশনাল কোর্স আছে, যেটার নাম হচ্ছে অ্যাডভান্স ম্যাটেরিয়াল প্রসেস, এএমপি বলে। সো ওইখানে হচ্ছে এই রিলেটেড ইন ডিটেলস ডিসকাশন করা হবে। আমরা যদি গ্লাসের ক্ষেত্রে দেখো, গ্লাসকে আবার নর্মাল গ্লাস এবং গ্লাস সিরামিক দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে। ক্লে প্রোডাক্টস এর মধ্যে হোয়াইট ওয়্যাশ যেগুলো, সেগুলো হচ্ছে যে আমরা ডেইলি লাইফে যে তোমার হচ্ছে সিরামিকের ম্যাটেরিয়াল যেগুলো দেখতে হচ্ছে হোয়াইট কালারের ইউজ করি, যেটা বিশেষ করে হচ্ছে ওয়াশরুম, তারপরে হচ্ছে কিচেন, এইসব জায়গায় হচ্ছে ইউজ করা হয়। দেন হচ্ছে তোমার রিফ্রেক্টরির মধ্যে আমরা ডিফারেন্ট টাইপস অফ, আরো চারটা টাইপসে ভাগ করা হয়, যেগুলো হচ্ছে আমরা এই স্লাইডে দেখবো আস্তে আস্তে। তো এই ছিল আমাদের বেসিক সিরামিক ম্যাটেরিয়াল। এখন তোমাদের অনেকের মনে হইতে পারে যে গ্লাস একটা অন্য ধরনের ম্যাটেরিয়াল, বাট গ্লাস আলটিমেটলি কি, একটা সিরামিক ম্যাটেরিয়ালের পার্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটার পরে দেখো, আমরা যদি গ্লাসের স্ট্রাকচার দেখি, গ্লাস কি দিয়ে তৈরি হয়, তো গ্লাসের বেসিক যে উপাদান সেটা আসলে কি বলো তো? সিলিকন। ঠিক, মানে বালি। ঠিক আছে, সিলিকন ডাই অক্সাইড, যেটা হচ্ছে আমাদের গ্লাসের মেইন কম্পোনেন্ট। এখন একটা জিনিস দেখো, গ্লাসকে বলা হচ্ছে একটা অ্যামরফাস ফেস। অ্যামরফাস মানে কি, যেটা হচ্ছে পার্টিকেল গুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে। র্যান্ডমলি ওরিয়েন্টেড। তো গ্লাসের ক্ষেত্রে এখানে বলতেছে এটা আসলে আহ, তোমার আইসোমরফাস এর মতো, যে একদম সবগুলা পার্টিকেল ইকুয়ালি খুব তোমার হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ডিস্ট্রিবিউটেড থাকে, এরকম না। গ্লাস একটা র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড থাকবে তার গ্রেন স্ট্রাকচারের মধ্যে, গ্রেন গুলা এবং পার্টিকেল গুলা। এই জন্য এটাকে কি বলা হচ্ছে, নন ক্রিস্টালাইন একটা ফেজ সে শো করে, যেটাকে অ্যামরফাস বলা হয়। সো এইখানে তোমার যেই জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি, সিলিকন ডাই অক্সাইড, যেটা হচ্ছে আমাদের গ্লাসের মেইন কম্পোনেন্ট। এটা দিয়ে হচ্ছে আমরা গ্লাস ইউজ করি। এখন গ্লাসের বিষয় যেটা, এটা হচ্ছে আমার একদম গ্লাসের বেসিক মেইন কম্পোনেন্ট। এখন এইটা দিয়ে আসলে গ্লাস, তুমি জাস্ট সিলিকন ডাই অক্সাইড দিয়ে গ্লাস হচ্ছে ইউজ করতে পারবা না। আমরা মার্কেটে যে গ্লাসগুলো দেখি, বা গ্লাস যখন ইন জেনারেলি মার্কেটে ম্যানুফ্যাকচার করা হয়, এখানে অনেকগুলো ইমপিউরিটি অ্যাড করা হয়। একদম পিওর যে গ্লাস সেটাকে বলা হয় কোয়ার্টজাস, যেটা হচ্ছে ক্রিস্টালাইন, এটা আসলে একদম পিওর যে বালি যেটা সেটা। এটার সাথে যখন তুমি বিভিন্ন ধরনের ক্যাটায়ন এবং অ্যানায়নকে অ্যাড করবা, লাইক সোডিয়াম, সিলিকন, অক্সিজেন, এইগুলাকে যখন অ্যাড করবা, কোথায়, তোমার সেই স্ট্রাকচারে, কোন স্ট্রাকচারে, সেই সিলিকন ডাইঅক্সাইডের স্ট্রাকচারে যখন এগুলাকে অ্যাড করবা, তখন এজ এ ইম্পিউরিটি সে কি স্ট্রাকচারে আসবে, সে আসলে গ্লাসের স্ট্রাকচার দিবে। সো বুঝতে পারছো গ্লাসের ভিতরে কি কি থাকে এজ এন ইম্পিউরিটি এন্ড মেইন কম্পোনেন্ট কি? বোঝা জি গেছে? স্যার।
আচ্ছা, আর গ্লাসের ক্ষেত্রে প্রত্যেকটা ক্রিস্টাল স্ট্রাকচারের আমরা যেমন আহ, হচ্ছে একটা করে স্ট্রাকচার দেখছিলাম, ধরো এফসিসি এরকম। তো গ্লাসের যে শেপ সেটা হচ্ছে টেট্রাহেড্রন। টেট্রাহেড্রন শেপটা কি রকম? এটা একটা ট্রায়াঙ্গুলার শেপ, পিরামিডের মতো, যেটা মাঝখানে একটা অ্যাটম থাকে। ঠিক আছে, চারটা অ্যাটম দিয়ে তৈরি হয়। তার মানে আমার টোটাল হচ্ছে উপরে তিনটা কর্নারে টোটাল হচ্ছে চারটা থাকবে। চারটা পয়েন্ট কিভাবে আসছে? এটা হচ্ছে ধরো ত্রিভুজের মাথা, আর এই তিনটা হচ্ছে ত্রিভুজের বাকি তিনটা ইয়ে। আমি যদি তোমাদেরকে দেখাই ছবিটা একটু, তোমাদেরকে টেট্রাহেড্রনের যে ছবিটা সেটা হচ্ছে এই যে, এই যে শেপটা খেয়াল করো তো। এই যে দেখো তো, মাঝখানে একটা অ্যাটম আছে এবং এটার সাথে আমার একটা দুইটা তিনটা চারটা, টোটাল চারটা অ্যাটম কানেক্টেড, তাই না? জি স্যার। এইটা তুমি যদি দেখো যে এটা একটা ট্রায়াঙ্গেলের মতো, এই যে এই ছবিটা একটু খেয়াল করো, যে মিডিলে একটা অ্যাটম আছে এবং সেটার সাথে উপরে এরকম কর্নারে আরো চারটা অ্যাটম কানেক্টেড। এটা হচ্ছে আমার টেট্রাহেড্রাল শেপ। সো এই তোমার যে গ্লাস, গ্লাস হচ্ছে আহ, তোমার গ্লাসের যে ক্রিস্টালাইন স্ট্রাকচার সেটা হচ্ছে টেট্রাহেড্রন শেপে হচ্ছে আমরা দেখতে পাই আর কি। আহ এখন একটা জিনিস দেখো, গ্লাস আসলে কিভাবে আমরা পাই। তো তুমি যখন হচ্ছে কোনো পিওর গ্লাস, মানে পিওর সিলিকন ডাইঅক্সাইড বা এরকম যখন ইম্পিউরিটি অ্যাড করবা, অ্যাড করার পরে এটাকে যখন টেম্পারেচার বাড়াবা, একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত তোমাকে বাড়াইতে হবে। তো সেই টেম্পারেচারটার নাম হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। যেই টেম্পারেচারে গ্লাস ম্যানুফ্যাকচার হয়, মানে যে গ্লাসটাকে আমরা পাই, সো ক্রিস্টাল স্ট্রাকচার চেঞ্জ করে সে কি শেপ ক্রিয়েট করবে? টেট্রাহেড্রন শেপ ক্রিয়েট করবে। তো এখন আমি এখানে কি পাচ্ছি? গ্লাসকে পাচ্ছি। আহ দেখো, আমি এখানে, এটা হচ্ছে আমার গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বা টিজি, যেখানে হচ্ছে আমি এই এতটুকু পর্যন্ত যদি টেম্পারেচার বাড়াই, তখন আমি কি পাবো? আমি আসলে গ্লাস পাবো। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যখন, আমরা যখন একটা জিনিসের মেল্টিং টেম্পারেচার বাড়াই, মানে একটা একটা জিনিসকে যখন সলিড থেকে লিকুইড বানাই, তখন আমি টেম্পারেচার বাড়াই, তখনই তো একটা জিনিস কি হয়? সলিড থেকে লিকুইড হয়। তো সলিড থেকে লিকুইড হইলে সেটার ভলিউম কমে নাকি বাড়ে বলো তো? ভলিউম বাড়ে স্যার। আমার আমার কথাটা কি বুঝছো? হ্যালো? ভলিউম কমে। ভলিউম কমবে নাকি বাড়বে? স্যার ভলিউম বাড়বে। ভলিউম বাড়বে। যদি না বুঝে থাকো তাহলে ওই যে একটা সিম্পল জিনিস বুঝবা, সেটা হচ্ছে তোমরা যখন বরফকে মানে একটা পানি, একটা লিকুইডকে হচ্ছে পানির মধ্যে রাখো, হ্যাঁ, মানে লিকুইড হচ্ছে বোতলে ভরে পানিতে, পানি ফ্রিজে রাখলা ধরো, তো সেটা বরফ হইলো। বরফ হওয়ার পরে তুমি যখন সেটাকে টেম্পারেচার কমাবা, তখন দেখবা যে বরফ আগে হয়তো পুরা বোতলের মধ্যেই সেটা ছিল যখন বরফ ছিল, আর যখন সেটা লিকুইড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তখন কিন্তু পানির পরিমাণ বেড়ে যাচ্ছে, ভলিউম বেড়ে যাচ্ছে। তো এইখানে একটা জিনিস দেখো, যে টেম্পারেচারের দিকে বাড়তেছে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে আমার লিকুইড ফর্মে আসতেছে, এডিশনালি আমার কি ভলিউম কিন্তু বাড়তেছে। এবং তুমি যখন এই লিকুইড ফেজ থেকে রেপিড কুলিং করবা, সরি স্লো কুলিং করবা, তখন তুমি ক্রিস্টাল স্ট্রাকচার পাবা। বাট তুমি যদি রেপিড কুলিং করো, তখন কিন্তু কি পাবা? হচ্ছে গ্লাস, যেটা হচ্ছে একটা আহ অ্যামরফাস ফেজ। বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ গ্লাস। এখন এখান থেকে লাগবে সেটা হচ্ছে তোমরা এই টাইপস গুলো একটু মনে রাখবা, যে কোন গ্লাসের নাম কি। যেমন এখানে অনেকগুলো টাইপস আছে, এবং এইখান থেকে তোমরা কম্পোজিশনটা মাথায় রাখবা। কম্পোজিশন বলতে ধরো যে ফিউজড সিলিকা গ্লাস, এটা আসলে সিলিকন ডাইঅক্সাইডের একটা ফর্ম, ঠিক আছে? তারপরে ধরো আমি যদি তোমাদেরকে বলি উইন্ডো গ্লাস, এখন উইন্ডো গ্লাসের মধ্যে কি আছে? উইন্ডো গ্লাসের মধ্যে এই যে দেখো, আরো কিছু হচ্ছে তোমার কম্পোনেন্ট অ্যাড করা হয়। কিরকম? সিলিকা হচ্ছে 72%, সোডিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম অক্সাইড অ্যাড করা হয়, দেন হচ্ছে লাইম অ্যাড করা হয়, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যাড করা হয়। তো তোমাদের পরীক্ষার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এখান থেকে প্রপার্টি গুলা
বের করে রাখা এবং কোন গ্লাসটা কোন জায়গায় ইউজ হয়, এটা পয়েন্ট আকারে বুলেট পয়েন্ট আকারে লিখবা। এখন আমি তোমাদেরকে একটু দেখাই দিই এখান থেকে কিভাবে বের করবা। সেটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে কি ফিউজড সিলিকা গ্লাস। তো এখানে আমরা সিলিকন ডাইঅক্সাইড যেটা সেটা থাকে, এবং এইটা কিন্তু তোমরা রেগুলার বেসিসে এই যে দেখো কোন জায়গায় ইউজ করো, এরকম বিকার, এরকম হচ্ছে এই যে যেগুলাতে হচ্ছে তোমরা রেগুলারলি বাসা ইউজ করতেছো, হ্যাঁ, খাওয়ার জন্য, তো পানি খাওয়ার জন্য যে গ্লাস গুলা ইউজ করতেছো, এখানে তোমার ফিউজ সিলিকা গ্লাস থাকে। তো এগুলা তোমার হচ্ছে খুব বেশি এই দেখো এখানে বলা হচ্ছে ভেরি লো থার্মাল এক্সপানশন, মানে খুব বেশি টেম্পারেচার সে হিট করতে মানে সহ্য করতে পারে না। এই জন্য দেখবা যে গ্লাসের মধ্যে গরম পানি যদি নেওয়া হয় তখন কিন্তু গ্লাসটা ফেটে যায়। এটার কারণ হচ্ছে সেটা কি গ্লাস, সেটা হচ্ছে ফিউজড সিলিকা গ্লাস। আচ্ছা, এবং এটার এখানে টেম্পারেচার একটা রেঞ্জ দেওয়া আছে যে সে কতটুকু পর্যন্ত রেজিস্ট করতে পারে। এটা রেগুলার ইউজটা কোন জায়গায়, তুমি হচ্ছে ফার্নেসের টিউব মেল্টিং, তোমার এখান থেকে মেইন জিনিস যেটা সেটা হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টিজ অ্যাপ্লিকেশনস, এই জিনিসগুলো একটু পয়েন্ট আউট করে রাখ। তারপরে যেটা সেটা হচ্ছে কি উইন্ডো গ্লাস। তো নাম শুনে মনে হচ্ছে উইন্ডো মানে কি, আমরা হয়তো সেটাকে উইন্ডোতে ইউজ করতেছি জানালার মধ্যে। তো এখানে কোন কম্পোজিশন আছে আমি মাত্র বললাম। এখন এখানে দেখো এটা একটা ট্রান্সপারেন্ট, কি ট্রান্সপারেন্ট, তার মানে ওই যে আমাদের রেগুলারলি আমাদের উম, তোমার হচ্ছে ঘরের জানালার মধ্যে যেই গ্লাসগুলো ইউজ করতেছি সেইগুলো আসলে এই যে উইন্ডো গ্লাস, সেই গ্লাসের প্রপার্টিকে মেনটেন করে বানানো হয়। এবং এটা যেহেতু উইন্ডোর জন্য সুইটেবল, আমরা রেগুলার ইউজ করতেছি। এবং এটার একটা দেখো এখানে বলা হচ্ছে এটার আসলে হাই থার্মাল এক্সপানশন আছে। এবং মানে হাই থার্মাল এক্সপানশন মানে খুব টেম্পারেচার বাড়লেও সে এক্সপান্ড হয় না, বড় হয় না, ঠিক আছে। এবং এখানে বলা হচ্ছে পোর রেজিস্ট্যান্স টু হিট, সে খুব কম পরিমাণ হিটকে রেজিস্ট করতে পারে। এবং এটা কি কারণে ইউজ করা হয় সেটার এটা এখানে বলা আছে। এটার পরে যেটা সেটা হচ্ছে পাইরেক্স বা বড় সিলিকেট গ্লাস বলতেছি আমরা। তো এটার ক্ষেত্রে দেখো এখানে যেহেতু বড় সিলিকেট নাম দেওয়া আছে, তার মানে এখানে বেরিয়াম অক্সাইড যেটা সেটাকে আমরা অ্যাড করতেছি। সাথে আমার আরো কিছু কম্পোজিশন এর মধ্যে আরো কিছু কম্পোনেন্ট আছে। এখন আহ এটা দেখো এখানে বলা হচ্ছে ইট ক্যান রেজিস্ট থার্মাল এক্সপানশন মাচ বেটার দেন উইন্ডো গ্লাস। তার মানে আমার আরো বেশি হাই টেম্পারেচারে সে আরো বেশি ভালো তোমাকে আউটকাম দিবে। তার মানে আরো বেশি, তার আসলে এলিভেটেড টেম্পারেচারে তার নিজেকে এক্সপানশনকে ধরে রাখার ক্যাপাবিলিটি তার কি বেশি। এই জন্য এই জিনিসগুলা কোন জায়গায় ইউজ করা হয়, এইগুলা ইউজ করা হয় কেমিক্যাল, যে কোনো ধরনের কেমিক্যাল রাখার জন্য। তোমরা কেমিস্ট্রি ল্যাব যখন করছো তখন ওই বিভিন্ন কাচের বোতলে দেখবা যে এসি, তারপরে হচ্ছে নাইট্রাইট, তারপরে বিভিন্ন ধরনের লিকুইড যেই কেমিক্যাল গুলো আছে সেগুলোকে রাখা হয়। এই যে কেমিক্যাল গুলো রাখা হয় এগুলো আসলে বোরোসিলিকেট গ্লাস বা পাইরেক্সের তৈরি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আহ এটার পরে যেটা সেটা হচ্ছে লিড অক্সাইড গ্লাস। তো লিড অক্সাইড গ্লাস এটা ইন জেনারেলি ঝাড়বাতিতে ইউজ করা হয়। এটার এটাকে অনেকে ক্রিস্টাল বলে। ক্রিস্টাল মানে কি একদম ওয়েললি স্ট্রাকচার করা হচ্ছে তোমার গ্রেন স্ট্রাকচার গুলা, বাট এটা কিন্তু এমন না। এটা দেখতে হচ্ছে জাস্ট ক্রিস্টাল। তো এই জন্য এটা কিন্তু একটা এটা নর্মাল গ্লাসের মতোই। তো এখানে দেখো এখানে যেটা বলা হচ্ছে এখানে লেড অক্সাইডের কারণে এইটা দেখতে অনেক বেশি শাইনি হয়, এবং তুমি দূর থেকে দেখতে হচ্ছে মনে হবে যে খুব বেশি রিফ্লেকটিভ। তো এগুলো হচ্ছে এই ধরনের বিভিন্ন ধরনের ছোটখাটো অর্নামেন্টস থেকে শুরু করে এই কাজগুলোর ক্ষেত্রে হচ্ছে এই লেড অক্সাইডের যে গ্লাস সেটা হচ্ছে ইউজ। এটার পরে যেটা সেটা হচ্ছে অ্যালুমিনো সিলিকেট গ্লাস। এইটা মনে রাখবা সব সময় যে তোমার যত ধরনের গ্লাস আছে সবচেয়ে হালকা গ্লাস বা লাইট ওয়েট গ্লাস হচ্ছে অ্যালুমিনো সিলিকেট গ্লাস। এইখানে কম্পোজিশনটা তোমাদের এখানে দেয়া আছে। এবং আহ, এটা কোন জায়গায় ইউজ করা হয়, এটা ইউজ করা হয় ফাইবার গ্লাসে। ওই যে আমরা আমরা যেটা পড়ছিলাম এর আগে যে গ্লাস ফাইবার, তো গ্লাস ফাইবারের মধ্যে ফাইবারকে কি করা মানে গ্লাসের ফাইবারকে কি করা হয় রিইনফোর্স হিসেবে অ্যাড করা হয়। এখন ফাইবার জিনিসটা কিন্তু খুবই লাইট ওয়েট হয়ে থাকে। তো এইখানে যে ফাইবারটা ইউজ করা হয় গ্লাসের সেটা আসলে অ্যালুমিনো সিলিকেট গ্লাসের একটা ফাইবার, যেটা তুমি ওইখানে ইউজ করতেছো। বুঝতে পারছো? এবং এটা হচ্ছে সব ধরনের এই যে দেখো বাল্বের ভিতরের মধ্যে তোমার এই বাল্বের উপরের যে এটা সেটা হচ্ছে অ্যালুমিনো সিলিকেটের গ্লাসের এক্সাম্পল বা অ্যাপ্লিকেশন। পরে যেটা সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার গ্লাস, যেটা তোমরা আগেও পড়ছো, যেখানে হচ্ছে তোমার ইন টার্মস অফ লাইটের ভেলোসিটিতে হচ্ছে কি হয় তোমার হচ্ছে ডেটা পাস করতে পারে সে।
এবং এই অপটিক্যাল ফাইবার গ্লাসের একটা অনেকগুলো অ্যাডভান্টেজ, যেগুলো হচ্ছে তোমরা জানো অলরেডি, যে কমিউনিকেশন ফিল্ডে হচ্ছে সেটা হিউজ পরিমাণ হচ্ছে ইউজ আছে। এটার কারণটা কি দেখো, তোমার এখানে একটা কথা বলেছে দেখো, যে টু স্মল অপটিক্যাল ফাইবার ক্যান ট্রান্সমিট দ্য ইকুইভ্যালেন্ট অফ 24,000 টেলিফোন সেল সাইমালটেনিয়াসলি। তার মানে দুইটা স্মল অপটিক্যাল ফাইবার দিয়ে তুমি একই সাথে 24,000 টেলিফোন কলকে সাইমালটেনিয়াসলি চালাইতে পারো। এইটা যদি তুমি কপার ওয়্যার দিয়ে চালাইতে চাও, তখন তোমার এখানে প্রায় থ্রি 30,000 কেজি হচ্ছে কপার ওয়্যার লাগবে। চিন্তা করো, যেখানে তোমার মাত্র দুইটা স্মল অপটিক্যাল ফাইবার লাগতেছে, সেই জায়গায় তোমার যদি কপার ওয়্যার ইউজ করতো, সেই জায়গায় কত লাগতো, 30,000 কেজি হচ্ছে তোমার কি লাগতো, কপার ওয়্যার লাগতো। বুঝতে পারছো? সো কি পরিমাণ অ্যাডভান্টেজ হচ্ছে তোমাকে অপটিক্যাল গ্লাস ফাইবার দিচ্ছে, সেটা এখান থেকে দেখতে বোঝা যায়। তো এগুলার ইউজ হচ্ছে এই যে এখানে দেয়া আছে। অপটিক্যাল ফাইবার দিয়ে তোমার হচ্ছে যখন হিউম্যান বডির ভিতরে যখন হচ্ছে অপারেশন করা হয়, তো অপারেশনের সময় অপটিক্যাল ফাইবারের একটা ল্যাম্প বা লাইট ইউজ করা হয়, যেটা ওইখানে গিয়ে হচ্ছে তোমাকে আহ, মানে হিউম্যান বডির ভিতরে গিয়ে হচ্ছে লাইট যেন দিতে পারে, সেটার জন্য অপটিক্যাল ফাইবারের লাইট গুলো হচ্ছে ইউজ করা হয়। এটার পরে যেটা, সেটা হচ্ছে দেখো টেম্পার্ড গ্লাস। তো টেম্পার্ড গ্লাস জিনিসটা কি, রেগুলার বেসিসে হচ্ছে তোমরা দেখবা যে আহ মোবাইলের মধ্যে গ্লাস প্রোটেক্টর হিসেবে ইউজ করি টেম্পার্ড গ্লাস। এখন এই যে টেম্পার্ড গ্লাস, এটাও কিন্তু মানে গ্লাসের একটা ক্লাসিফিকেশনের আন্ডারে পড়তেছে। এখন এইটা, এটার অ্যাডভান্টেজটা কি বা আমি কেন এটা ইউজ করি দেখো। এখানে বলতেছে যে তুমি যখন আহ, আহ, আচ্ছা, টেম্পার্ড গ্লাস কথাটার মানে কি, কথাটার মানে কিন্তু সেটা হচ্ছে এখানে কিন্তু টেম্পারিং করা হয়েছে। আমরা হতাম তখন আমাদের কিন্তু রেপিড কুলিং এর কারণে কি হইতো, মার্টেনসাইট স্ট্রাকচার ফর্ম করতো। তো এই গ্লাসে হয় এবং রেপিড কুলিং করা হয়, এখানেও মার্টেনসাইট স্ট্রাকচার ফর্ম করে। তখন এটাকে মাল্টিপল স্টেজে টেম্পারিং করা হয়। এই টেম্পারিং করার কারণে যেটা হয়, সে তার ব্রিটেলনেসকে কমায় দেয়। ঠিক আছে, ভাঙে, ব্রেক করে, তখন যেটা হয়, এটা কিন্তু নর্মাল গ্লাসের মতো ধারালো আকারে ভাঙে না। কথা বুঝছো? সেটা হচ্ছে এই টেম্পার গ্লাস যখন ভাঙে, ধরো একটা হচ্ছে ফ্রন্ট মিরর হচ্ছে ভেঙে গেছে বা সাইড মিরর ভেঙে গেছে, তখন তুমি যদি নিচে একটু খেয়াল করো দেখবা যে এইটা আর তোমার বাসার মধ্যে তোমার শোকেসের যে কাঁচ, সেইটা ভাঙলে যে ধরনের আকার হয়, দুটা কিন্তু ডিফারেন্ট। তোমার নর্মাল কাঁচ যদি ভাঙে, সেগুলো খুবই শার্প এজ থাকে, মানে একদম মানুষের হাতে লাগলে হচ্ছে কেটে যাবে। কিন্তু টেম্পার্ড গ্লাস সেটা দেখবে একটু দানাদার হয়ে থাকে। যখনই তুমি টেম্পার গ্লাসকে ভাঙবা, সেটা দেখবে এরকম গোলাকার রাউন্ড শেপের হয়ে থাকে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এই একটা, এই কারণেই হচ্ছে এটাকে হচ্ছে রেগুলার বেসিসে এই যে ড্রাইভিং এর ক্ষেত্রে বা আমরা হচ্ছে যেই সব জায়গায় হচ্ছে ফ্র্যাকচার হওয়ার চান্স থাকে, এই সব জায়গায় হচ্ছে এটাকে ইউজ করি, যাতে এটা যদি ভাঙেও এখানে আসলে আমার সেফটি থাকে এবং আমার হচ্ছে এখানে ড্যামেজ হওয়ার যে চান্স সেটা হচ্ছে কমে যায়। এই জন্য ভেহিকেলের উইন্ডো থেকে শুরু করে শাওয়ার ডোর, তারপরে হচ্ছে তোমার এই যে দেখো সব ধরনের বুলেট প্রুফ যত গ্লাস, সবগুলো হচ্ছে কি গ্লাস, সেগুলো হচ্ছে টেম্পার্ড গ্লাস। এই টেম্পার্ড গ্লাস তোমার কখনোই হচ্ছে ভাঙলে শার্প এজ ক্রিয়েট করবে না। এটা অলওয়েজ হচ্ছে একটা মানে কাইন্ড অফ আহ ভোতা এজ বা গোলাকার, ওই যে স্ফেরিক্যাল পড়ছিলাম আমরা আমরা, যেটা হচ্ছে ধরো কাইন্ড অফ গোলাকার, এরকম গোলাকার একটা শেপ ধারণ করে। তো এটা ছিল আমাদের টেম্পার্ড গ্লাস বা হ্যাঁ টেম্পার্ড গ্লাস, এটা অ্যাপ্লিকেশন। এটার পরে দেখো আমরা আসছি ক্লে প্রোডাক্টস। তো এগুলো তোমরা দেখছো যে আমি এর আগেও বলছি যে যেগুলো হচ্ছে আচ্ছা, এখানে যেটা হোয়াইট ওয়্যার ছিল, এই যে হোয়াইট কালার যেগুলো, ঠিক আছে, সিরামিকের প্রোডাক্ট যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করি। সো এই ক্লে প্রোডাক্টস, এখানে তুমি ক্লে প্রোডাক্টস কিভাবে হচ্ছে প্রডিউস করতেছো, এগুলোর ইউজ কি, জাস্ট এটা জানলেই হবে। তো আমি যেটা বললাম যে তুমি হচ্ছে আহ, অনেক হাই টেম্পারেচারে ময়েশ্চারটাকে রিমুভ করে ফেলো। তো ময়েশ্চার রিমুভ করলে যেটা হয়, এটা অনেক বেশি হার্ড ম্যাটেরিয়ালে এবং হার্ড ম্যাটেরিয়ালে কনভার্ট হয় এবং হাই এলিভেটেড টেম্পারেচারেও তার মেকানিক্যাল স্ট্রেংথকে ধরে রাখতে পারে। তো এটা ছিল আমাদের ক্লে প্রোডাক্ট, যেগুলোর অ্যাপ্লিকেশন তোমরা জানো, সো এটা আমি আর বলতেছি না। দেন হচ্ছে রিফ্লেক্টরি সিরামিক্স। এইটা আচ্ছা, এগুলো হচ্ছে ব্রিক। তারপরে হচ্ছে এই পোর্শন গুলো হচ্ছে তোমার ফার্নেসের ভিতরে ইউজ করা হয়, কিংবা ধরো ওভেনের ভিতরে হচ্ছে এই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়। রিফ্লেক্টরি সিরামিক্স যেগুলো আছে,
এটার পরে আসি এব্রাসিভ সিরামিক্স। তো এব্রাসিভ সিরামিক্স তোমরা অলরেডি হচ্ছে এব্রাসিভ পার্টিকেল বা এব্রাসিভ ম্যাটেরিয়াল কি জিনিস সেটা জানো। যেটা হচ্ছে আহ, তোমাদের সারফেস গ্রাইন্ডিং মেশিনের হুইল যেটা ছিল, গ্রাইন্ডিং হুইল, ওই হুইলের মধ্যে হচ্ছে এব্রাসিভ পার্টিকেল ইউজ করা হতো। সো এইখানে দেখো কোন কোন ধরনের, এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে তোমাদের এব্রাসিভ পার্টিকেল কি কি হইতে পারে, যেটা তোমাদের ল্যাবেও ছিল। তো এই ধরনের অ্যাব্রাসিভ পার্টিকেল গুলো তোমরা ইউজ করতেছো, আর আমরা হচ্ছে ইন জেনারেলি এগুলো ওই যে উড, মেটাল, সিরামিক, প্লাস্টিক এগুলো হচ্ছে পলিশিং এর কাজে ইউজ করি। তো তুমি চাইলেই হচ্ছে অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল দিয়ে যে কোনো ধরনের সারফেস ফিনিশের কাজ করতে পারো। এখন এটার জন্য নট নেসেসারিলি যে তোমার ফুল বডি অ্যাব্রাসিভ হইতে হবে। তোমার ধরো এমনও হইতে পারে যে তোমার কোনো একটা বেস, সেটা হয়তো কাঠের তৈরি, তুমি কাঠের উপরে হচ্ছে অ্যাব্রাসিভ পার্টিকেল দিয়ে একটা লেয়ার অ্যাড করছো, তাইলেও কিন্তু তুমি সেটাকে অ্যাব্রাসিভ কাজে হচ্ছে ইউজ করতে পারবা। তোমার পারপাস কিন্তু সেম থাকবে। এই হচ্ছে তোমাদের অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল। সিরিজ কাগজ থেকে শুরু করে সবগুলো হচ্ছে আমাদের অ্যাব্রাসিভ পার্টিকেল। সিমেন্ট, আচ্ছা, এখান থেকে সিমেন্ট যে অংশটা, সেইটা সেই পুরো অংশটা হচ্ছে তোমরা ক্লাস ইন্টারমিডিয়েট এবং ক্লাস 9-10-এ দুই জায়গাতেই পড়ে আসছো, যে সিমেন্টের রিয়েকশন গুলো কিভাবে হয়, আহ সিমেন্টের মধ্যে কি কি ধরনের কম্পাউন্ড থাকে, জিপসাম থেকে শুরু করে সবকিছু। তারপরে এই কারণে আমি হচ্ছে এটার ইন ডিটেলস এখানে আর দেখাবো না। তোমাদের এখান থেকে যেটা জানা লাগবে সেটা হচ্ছে একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা, যে যখন হচ্ছে কোনো বিল্ডিং এর ঢালাইয়ের কাজ হয়, সেটা আসলে মানে ইন জেনারেলি বলে যে এতদিন পরে সেটার কাজ করা যাবে। এটা কি কখনো জানো যে কয়দিন পরে কাজ করা যাবে? কেউ একজন? হ্যালো? জি স্যার। মানে যখন বিল্ডিং এর কোনো কাজ হয়, কনস্ট্রাকশনের কোনো কাজ হয়, এটা কয় দিনের জন্য ধরো রাখতে হয়, যে না এতদিন পরে সেটা মোটামুটি আমরা অ্যানাদার কাজটা, অন্য কাজটা করতে পারবো? স্যার মোটামুটি 15 দিন স্যার। 7 দিন বা 14 দিন। না, 7 দিন 14 দিন না। তোমরা যদি ঢালাইয়ের কাজ দেখো যেটা, হ্যাঁ, 7 দিন 14 দিন তোমরা যেটা বলতেছো সেগুলো হচ্ছে আহ আমি আমি যে এখানে যেটা বলতেছি যে এটা হচ্ছে তোমার, তুমি যখন ইট দিয়ে কাজ করতেছো, ব্রিক দিয়ে, সেই ধরো পিলার বা বিম তৈরি করতেছো, সেখানে কিন্তু একদম সাই হচ্ছে 25 থেকে 28 দিন এইরকম, বা 30 দিনের মতো একটা ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে দেখবে শুনবা যে তারা 28 দিনের মতো একটা হচ্ছে টাইম লাইন রাখে, যে এই 28 দিনে হচ্ছে তোমার হচ্ছে পরে হচ্ছে তারা হয়তো শাটার গুলা খুলে ফেলে। এটার কারণটা কি? কারণ হচ্ছে রিসার্চ থেকে দেখা গেছে যে তোমার যে সিমেন্টের যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টে তুমি যদি 28 ডেজ রাখো, তখন সে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ গেইন করে। বুঝছো? তো এই কারণে আসলে এখান থেকে আসলে 28 দিন যে টাইমটা সেটা হচ্ছে আসছে। আচ্ছা, এখন আমরা আসি সিরামিকের ক্ষেত্রে অ্যাটমিক বন্ডিংটা কি হবে সেটা জানি। সিরামিকের মধ্যে কে কে থাকতে পারে? তো একটা জিনিস মাথায় রেখো, সিরামিকে আমার পারে। এখন বিষয়টা এমন না যে আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ড দুইটা ইকুয়াল হবে। এখানে আয়নিক বন্ডের পার্সেন্টেজ কমে বা বাড়ে। এখন সেটা বাড়ে বা কমে কিসের উপর বেস করে? সেটা কমে বা বাড়ে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির হচ্ছে, আমরা যে বলতেছি আম সিরামিকে নন মেটাল থাকতে পারে, এবং সিরামিকে মেটাল এবং নন মেটালের অক্সাইড, কার্বাইড, নাইট্রাইট এইগুলো অলওয়েজ থাকবে। মনে থাকবে? সিরামিকের মধ্যে আমার অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে কারা কারা থাকবে? সব ধরনের মেটাল এবং নন মেটালের কার্বাইড, নাইট্রাইট এবং হচ্ছে অক্সাইড সবগুলাকে তুমি এখানে পাবা। ক্লিয়ার? এতটুকু জি স্যার। আচ্ছা, এখন দেখো আমি বলতেছি যে এখানে আয়নিক বন্ড থাকবে, কোভ্যালেন্ট বন্ড থাকবে। এখন আমি কিভাবে বুঝবো যে কত পার্সেন্ট আমার আয়নিক বন্ড, কত পার্সেন্ট আমার হচ্ছে কোভ্যালেন্ট বন্ড? সো এটার একটা ফর্মুলা আছে যেটা দিয়ে বের করা যায় যে তোমার পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার কত, বা আয়নিক বন্ডের পার্সেন্টেজ কত। এটা ডিপেন্ড করে আসলে ইলেকট্রোনেগেটিভিটির উপর বেস করে। এখন ইলেকট্রোনেগেটিভিটি কি জানো? যে তোমার ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি 4, ক্যালসিয়ামের ক্ষেত্রে হচ্ছে 1। এখন তুমি যখন এটা বের করতে যাবা, এটা একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এই দুইটা মিলে কি তৈরি করবে? ক্যালসিয়াম ফ্লোরাইড তৈরি করছে। এখন তুমি একটু জিনিস দেখো, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তোমার এখানে
ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে আমার ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স কত বলো তো? এই এই যে ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স কত? স্যার 3। 3। 4 - 1 ওই থেকে পাইছি, এই যে 4 আর এই হচ্ছে 1। আচ্ছা, আর সিলিকন কার্বাইডের ক্ষেত্রে কিন্তু এটা কম, কারণ ইলেকট্রোনেগেটিভিটি কম। ঠিক আছে, তো তুমি এটা কিভাবে পাবা দেখো। তুমি এটা পাচ্ছ হচ্ছে একটা ফর্মুলা থেকে। ফর্মুলাটা তোমরা আগেও দেখে আসছো, ইন্টারমিডিয়েটও করে আসছো। ফর্মুলাটা হচ্ছে এই যে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, সেটা কত? পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টারের যে ফর্মুলাটা, সেখানে আসলে কি দেখো, এটা 100, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা 1 - x (-e⁻) এই সবগুলাই ফর্মুলার কনস্ট্যান্ট পার্ট। এখানে তুমি যেটা বসাবা সেটা হচ্ছে কার, এটা বসাবা হচ্ছে, এটা কে বলো তো, ক্যাটায়ন না অ্যানায়ন? এটা ক্যাটায়ন সিলিকন। ক্যাটায়ন ক্যাটায়ন। স্যার। তো ক্যাটায়নের কি বসাবা, ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু বসাবা। তারপরে কাকে বসাবা, অ্যানায়নের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু বসাবা। বসানোর পরে একটা পার্সেন্টেজ পাবা, যেই পার্সেন্টেজটা পাইছো সেটা হচ্ছে তোমার ওই কম্পাউন্ডের মধ্যে আয়নিক বন্ডের পার্সেন্টেজ। বুঝছো? তাহলে বাকিটা কি, বাকি পার্সেন্টেজটা কোভ্যালেন্ট কি বন্ড। হবে? কোভ্যালেন্ট বন্ড। ক্লিয়ার? সো এই ওয়েতে তুমি হচ্ছে পার্সেন্টেজ অফ আয়নাইজেশন সেটা তুমি বের করতে পারো। এখন দেখো সিরামিকের ক্রিস্টাল স্ট্রাকচার। তো সিরামিকের ক্রিস্টাল স্ট্রাকচার আর মধ্যে তোমাদের এখানে অক্সাইড যদি হয়, আমরা বলছি যে অক্সাইড, কার্বাইড, নাইট্রাইট সবগুলাই আমার হচ্ছে সিরামিক। সো এখানে তুমি হচ্ছে এফসিসি স্ট্রাকচার ফর্ম করে তারা, ইন জেনারেলি কার ক্ষেত্রে, অক্সাইডের ক্ষেত্রে। আহ আচ্ছা, এটার মধ্যে যেটা লাগবে আমার, সেটা হচ্ছে তুমি যে ক্রিস্টাল স্ট্রাকচার কি হবে সেটা কোন ফ্যাক্টর দিয়ে ডিটারমাইন করা যায় সেটা আগে দেখি। দেখো এখানে বলতেছে তোমার যে ক্রিস্টাল স্ট্রাকচার, সিরামিকের যে ক্রিস্টাল স্ট্রাকচার, সেটা তোমার কি হবে, তুমি কিভাবে ডিফাইন করবা। এটার প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে সেটা তোমার রিলেটিভ সাইজ অফ আয়ন, তোমার আয়নের সাইজ কত সেটার উপর ডিপেন্ড করে। এখন বলতো ক্যাটায়নের সাইজ বড় নাকি অ্যানায়নের সাইজ বড়? অ্যানায়নের সাইজ বড়। অ্যানায়নের সাইজ কিন্তু বড়, ক্যাটায়নের সাইজ কম। এই জন্য এই যে দেখো এখানে মাইনাস গুলা বড় করে দেখানো হয়েছে, প্লাস গুলা হচ্ছে ছোট করে দেখানো হয়েছে। তো একটা জিনিস দেখো, আমরা যে পড়ি যে আহ, আহ, তোমার হচ্ছে নন ক্রিস্টালাইন কিংবা হচ্ছে আইসোমরফাস, এই যে গ্রেন স্ট্রাকচার হচ্ছে খুব সুন্দর ওয়েল ডিস্ট্রিবিউটেড থাকে, আর একটা থাকতেছে না এমন ফাস। এগুলো আসলে কিভাবে আসে, এগুলো আসে হচ্ছে এই যে দেখো, এই সবুজ যে এখানে আমি যদি একটু লিখি, আহ আমার এই যে সবুজ পোর্শন যেগুলো সেগুলো হচ্ছে আমার ক্যাটায়ন, আর প্লাস যেটা সেটা আমার কি, অ্যানায়ন। এখন একটা জিনিস চিন্তা করো, আমার ক্যাটায়নের মাঝখানে কি আছে, সরি সরি আমি উল্টা লিখছি, এটা হচ্ছে আমার অ্যানায়ন, মাঝখানে হচ্ছে ক্যাটায়ন, পজিটিভ তো ক্যাটায়ন। এখন আহ, আমার এখানে দেখো, আমার এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। তো এখন একটা জিনিস দেখো, আমার প্রত্যেকটা ক্যাটায়নের মাঝখানে কি আছে, এটা হচ্ছে প্রত্যেকটা, সরি ক্যাটায়নের, অ্যানায়নের মাঝখানে কি আছে, একটা ক্যাটায়ন আছে। এখন এইটার মাঝখানে এই যে গ্যাপ গুলা দেখতে পাও, এই যে মাঝখানের যে গ্যাপ দেখা যায়, মার্ক করতেছি যে, জি স্যার। এই গ্যাপ গুলার কারণে সেটা হয় জি স্যার। আনস্টেবল। কারণ কি জানো, এখানে যে কারণ হচ্ছে এই যে এইখানের যে গ্যাপ গুলা, এই গ্যাপ গুলাতে সে হচ্ছে মুভ করতে পারে। তো মুভমেন্ট করার মানেই হচ্ছে তুমি আসলে স্টেবল হও নাই, এই জন্য এটা আনস্টেবল হয়। এই যে এই ফাঁকা গ্যাপগুলোর মধ্যে এই নীল পোর্শন, নীল যে ক্যাটায়নটা সেটা হচ্ছে মুভমেন্ট করে, এই কারণে সেটা হচ্ছে আনস্টেবল। এইখানে দেখো, এইখানে কিন্তু খুব ওয়েল স্ট্রাকচারডলি মাঝখানে আছে, এবং হচ্ছে তোমার মাঝখানের যে গ্যাপ তার কিন্তু মুভ করার কিন্তু মানে ওয়ে নাই। যদিও এখানে গ্যাপ আছে, বাট সে কিন্তু কি তার এই যে ক্যাটায়নের যে পেরিফেরি এবং অ্যানায়নের যে পেরিফেরি দুইটা কিন্তু কানেক্টেড। তো সে কিন্তু এখানে স্টেবল। এখন এই স্টেবলটা কিন্তু মাঝখানে গ্যাপ বেশি থেকেও হইতে পারে। সেটা কিরকম, সেটার জন্য তোমার যেটা হইতে হবে, এই যে পেরিফেরিতে অলওয়েজ কি থাকা লাগবে, কানেক্টেড থাকা লাগবে, আদার যাতে করে তোমার ভিতরের যে ক্যাটায়নটা আছে সেটা যেন মুভ করতে না পারে। বুঝছো? তো তোমার ক্রিস্টাল সাইজ কি হবে সেটা কিন্তু তোমার এই আয়নের সাইজের উপর ডিপেন্ড করতেছে।
এটার পরে দেখো তোমার চার্জ নিউট্রালিটি। তোমার সিরামিকের ক্ষেত্রে নেট চার্জ অবশ্যই জিরো হইতে হবে। যেমন দেখো, আমার এটা একটা সিরামিক, এই সিরামিকের ক্ষেত্রে ক্যালসিয়াম হচ্ছে 2+, এবং ফ্লোরিন কত, F2, মানে হচ্ছে একটা একটা করে দুইটা। তো আমার এখানে কিন্তু 2- চলে আসছে। তো আলটিমেটলি যেটা হয়েছে 2+, আবার এখানে -2। তো আমার টোটাল কিন্তু নেট কত আসছে, জিরো আসছে। তো আমার এখানে সিরামিকের ক্ষেত্রে অলওয়েজ কি হইতে হবে, চার্জ নিউট্রাল হইতে হবে। এখন আসে একটা জিনিসে, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন। এখন কোঅর্ডিনেশন আবার কি জিনিস? কোঅর্ডিনেশন নাম শুনছো আগে? কেমিস্ট্রির বই ছিল আর কি কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন মানে হচ্ছে, এই যে কোঅর্ডিনেশন মানে হচ্ছে একটা সিঙ্গেল অ্যাটম কয়টা তার সারাউন্ডেড অ্যাটম দিয়ে কানেক্টেড, সেটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন বা কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আমার পয়েন্টটা কি বুঝছো? যে একটা অ্যাটম, এই যে ধরো এই যে মাঝখানের ছোট অ্যাটমটা, এই অ্যাটমটা তার পাশে কয়জনের সাথে কানেক্টেড সেটাকে বলা হয়, যতজনের সাথে কানেক্টেড তার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে তত। কোঅর্ডিনেশন কি বুঝছো? জি স্যার। এখন এই যে কোঅর্ডিনেশন মানে তোমার ক্রিস্টাল স্ট্রাকচারের সাইজ কি হবে, তুমি কয়জনের সাথে কানেক্টেড থাকবা, এইগুলোর উপর বেস করেই কিন্তু তোমার ক্রিস্টাল স্ট্রাকচার যেটা সেটা কিন্তু ডিফাইন হয়। সো তোমার ফ্যাক্টরের মধ্যে এই দুইটা ফ্যাক্টরের পরে আরেকটা ফ্যাক্টর হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। এখন কোঅর্ডিনেশন নাম্বার কিভাবে বের করে? এখন একটা জিনিস দেখো, বলতেছে কোঅর্ডিনেশন নাম্বার যদি বাড়ে, কিভাবে বাড়ে? সেটা বাড়ে হচ্ছে এই রেশিওটার মাধ্যমে। এখানে আর ক্যাটায়ন কি জিনিস আর আর অ্যানায়ন কি জিনিস? আর মানে হচ্ছে রেডিয়াস, কার রেডিয়াস, ক্যাটায়নের রেডিয়াস, এবং অ্যানায়নের রেডিয়াসের অনুপাত যদি তুমি বের করো, সেইটার উপর ডিপেন্ড করবে কোঅর্ডিনেশন নাম্বার কত। এখন ধরো আমি এটা কিভাবে বের করব, এটার এক্সাম্পল তোমার এখানে দেয়া আছে। একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে এই ভ্যালুটা তোমার পরীক্ষায় দেয়া থাকবে। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে তোমার ক্যাটায়ন এবং অ্যানায়নের রেশিও যদি ছোট হয় 0.155 থেকে, তাহলে তোমার কোঅর্ডিনেশন নাম্বার 2। এবং তুমি দেখতে হচ্ছে এরকম লিনিয়ার হবা, মানে মাঝখানে একটা অ্যাটম থাকবে আর লিনিয়ারলি দুই পাশে দুইটা কানেক্টেড থাকবে। তোমার যদি এই রেশিওটা, ক্যাটায়ন এবং অ্যানায়নের যে রেশিও, সেটা যদি তোমার এই ভ্যালুটার মাঝখানে থাকে, এটার মাঝখানে পড়ে, তখন তোমার আকৃতি হবে ট্রায়াঙ্গুলার, মানে মাঝখানে একটা আর তিন পাশে তিনটা থাকবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই সেম ওয়েতে তুমি বাকিগুলোও ক্যালকুলেট করতে পারবা, পারবা কিনা? পারবো স্যার। আচ্ছা, এখন এটা কানেক্টেড কিভাবে? এই যে দেখো এখানে এক্সাম্পল দেয়া আছে, টেট্রাহেড্রালের একটা এক্সাম্পল দেয়া আছে, সোডিয়াম ক্লোরাইডের আছে, দেন হচ্ছে সিজিয়াম ক্লোরাইডের এক্সাম্পল আছে। এখন এই ম্যাথটা কিভাবে করে দেখি। তোমার পরীক্ষার মধ্যে এই ভ্যালুগুলো ধরো দেয়া আছে, তো তোমার প্রত্যেকটা ক্যাটায়ন এবং অ্যানায়নের কি দেয়া আছে, আয়নিক রেডিয়াস দেয়া আছে। তো তুমি কিন্তু চাইলে এখান থেকে কি বের করতে পারবা, ক্যাটায়ন এবং অ্যানায়নের রেশিওটা বের করতে পারবা না? জি স্যার। জি স্যার। এটা যদি বের করতে পারো, এই ভ্যালুটা কম্পেয়ার করবা কই, এই টেবিলে। কোন টেবিলে? এই যে এই টেবিলটার মধ্যে কম্পেয়ার করবা। এখন দেখো এটা কোন কিসের মধ্যে আছে, দেখো তো এই যে 0.550। সো 0.550 কোন জায়গায়? এই যে এইটার মধ্যে পড়ছে। তার মানে এটা আমার কি, অক্টা হেড্রাল, যেটার কোঅর্ডিনেশন হচ্ছে 6টা। তার মানে সে 6টা অ্যাটম, মানে একটা অ্যাটম মানে কয়টা ডিরেকশনে কানেক্টেড, 6টা ডিরেকশনে কানেক্টেড। এই যে দেখো এটার ছবিটা হচ্ছে এই যে এখানে দেয়া আছে, বুঝছো? আচ্ছা, এটা স্যার ভালো একটা টেবিলটা কি এক্সামে দেওয়া থাকবে? এই টেবিলটা দেয়া থাকবে, এই যে এইটা দেয়া থাকবে। আর ধরো তোমার হচ্ছে এই ভ্যালুগুলো দিয়ে দিলে তুমি জাস্ট রেশিও বের করে ডিসিশন দিবা যে এটা কোন আহ, কার মধ্যে কার ভিতরে পড়তেছে, এবং এটার শেপটা কি রকম, ক্রিস্টাল স্ট্রাকচারটা কি রকম। বুঝছো? জি স্যার। ওকে স্যার। এইখানে দেখো আরো কিছু ম্যাথ দেয়া আছে সেম। তোমার দুইটার হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নের হচ্ছে রেডিয়াস দেয়া আছে। তুমি হচ্ছে কি বের করবা, রেশিও বের করবা। রেশিও বের করার পরে ডিসিশন দিবা যে এটা কোন স্ট্রাকচারের আন্ডারে পড়ে। স্ট্রাকচার কোনটা হবে সেটা হচ্ছে এই যে এই টেবিল থেকে দেখবে, এই যে এই টেবিল। এইখানে একটা ম্যাথ আছে, এখানে একটা সেম। এই যে দেখো রেডিয়াস দেয়া আছে, তোমার কাজ হচ্ছে রেশিও বের করা। এটার ক্ষেত্রেও সেম। এই তিনটা হচ্ছে এই যে উপর এখানে করা করে দেয়া আছে, স্ট্রাকচার কি, এই যে। বুঝছো? জি স্যার। আচ্ছা, এটার পরে আমাদের লাস্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, হ্যাঁ এই জিনিসটা লাগবে, সেটা হচ্ছে তোমার আমার যে পলিমরফিক ফর্মস অফ কার্বন। আমরা জানি কার্বন বহুরূপী একটি ম্যাটেরিয়াল। আমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলাম এটা পড়া ছিল, অনেক সময় আসতো এই কোয়েশ্চেন, যে কার্বন হচ্ছে একটি বহুরূপী ম্যাটেরিয়াল। কেন? কারণ কার্বনকে তুমি ডিফারেন্ট
ক্রিস্টাল স্ট্রাকচারে পাও। যেমন দেখো এইখানে তুমি কার্বন ডায়মন্ডের ক্ষেত্রে কি হয়, ডায়মন্ডের ক্ষেত্রে হচ্ছে সে টেট্রাহেড্রাল বন্ডিং ক্রিয়েট করে। এন্ড টেট্রাহেড্রাল বন্ডিং কিরকম আমি তোমাদেরকে একটু আগে দেখাইছি কিন্তু। So এটার কারণে সে সবচেয়ে হার্ডেস্ট ম্যাটেরিয়াল, এবং তার থার্মাল কন্ডাক্টিভিটিও কি অনেক বেশি। এবং ডায়মন্ড কিন্তু কাইন্ড অফ অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়, কারণ ডায়মন্ড দিয়ে তুমি যদি কোনো একটা সার্ফেসকে হচ্ছে রাব রিপ করতে যাও বা ঘষো, তখন কিন্তু ডায়মন্ড কিন্তু ক্ষয় হয় না। কথা বুঝছো? তো এইটা হচ্ছে কার্বনের একটা ফর্ম ডায়মন্ড, এটার বন্ডিংটা কি টেট্রাহেড্রাল বন্ডিং। আর এখানে লার্জ সিঙ্গেল ক্রিস্টালের একটা জার্ম স্টোন পাও। মানে কিরকম এটা, তুমি যদি একটা ডায়মন্ডকে ধরো, ডায়মন্ড অলওয়েজ হচ্ছে সিঙ্গেল ক্রিস্টালে থাকে, অলওয়েজ একটা ক্রিস্টালে পাবা তুমি। তুমি যদি ডায়মন্ডকে ভেঙে হচ্ছে 10 টুকরা করে ফেলো, প্রত্যেকটা মানে প্রত্যেকটা পার্টের মধ্যে তুমি কি পাবা, এরকম ক্রিস্টাল স্ট্রাকচার পাবা। বুঝছো? তুমি যদি যতই কাটবা ডায়মন্ডকে, তো সেটার ভিতরে হচ্ছে স্মল সিঙ্গেল ক্রিস্টাল স্ট্রাকচার পাবো অলওয়েজ। এই ক্রিস্টাল স্ট্রাকচার কখনোই কি হয় না, ভাঙে না। বুঝতে পারছো? জি স্যার। এটার পরে হচ্ছে গ্রাফাইন। গ্রাফাইট যেটা, গ্রাফাইট কোনটা, গ্রাফাইট আসলে এই যে দেখো এটা একটা লেয়ারে আছে। কিরকম লেয়ারে, প্রথমে এই সবগুলা কার্বন অ্যাটম একটা একটার সাথে কানেক্টেড, এইখানে যে কানেকশনটা সেটা আসলে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে তৈরি। এখন এইটা উপরে একটা লেয়ার, তারপরে মাঝখানে একটা লেয়ার, তারপরে নিচে আর একটা লেয়ার। এই তিনটা লেয়ার আবার কানেক্টেড হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স এর মাধ্যমে। এখন ভ্যান ডার ওয়ালস ফোর্স কি আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে পড়াইছি। তো এখন এই গ্রাফাইটের ক্ষেত্রে যেটা হয়, গ্রাফাইট কোন জায়গায় থাকে জানো, রেগুলারলি ইউজ করো কোথায় গ্রাফাইট? পেন্সিল। পেন্সিলে। পেন্সিলে তোমরা একটা জিনিস দেখবা, এই যে পেন্সিল দিয়ে যে লিখো, এটা আসলে কিভাবে লিখো জানো? তুমি যখন পেন্সিল দিয়ে হচ্ছে কোনো একটা সারফেসের মধ্যে রিপ করো, তখন যেটা হয়, এই কোভ্যালেন্ট বন্ডটা, সরি, এই হচ্ছে তোমার ভ্যান ডার ওয়ালস বন্ড ভেঙে যায়। ভ্যান ডার ওয়ালস বন্ড ভেঙে যাওয়ার কারণে উপরের লেয়ারটা আলাদা হয়ে যায়। এই লেয়ার আলাদা হয়ে এই জিনিসটা আসলে তুমি তোমার খাতার মধ্যে দেখতে পাও। বুঝতে পারছো? এই হচ্ছে তোমার গ্রাফাইটের ইয়ে। এটা আরো দুইটা ইয়ে আছে, সেটা হচ্ছে ফুলারিন। ফুলারিনের ক্ষেত্রে এটা হচ্ছে দেখতে হচ্ছে স্পেরিক্যাল শেপ, সকার বলের মতো। এখানে কার্বনের 60টা হচ্ছে অ্যাটম থাকে। আরেকটা হচ্ছে কার্বন ন্যানোটিউব। কার্বন ন্যানোটিউব হচ্ছে এই যে এইগুলা। এই কার্বন ন্যানোটিউব যেটা, এটা আসলে বানানো হয় কিভাবে, এটা বানানো হয় এই যে দেখো, তোমরা আগের ফিগারে গ্রাফাইট দেখছো, এই গ্রাফাইটকে রোল করে পাইপের মতো শেপ দিলে সেটা হয়ে যায় হচ্ছে কার্বন ন্যানোটিউব। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন আমরা যেটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট, তোমার পয়েন্ট ডিফেক্ট ইন সিরামিক। সিরামিকের মধ্যে ডিফেক্ট কি হইতে পারে? সো আমি যেটা তোমার হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে ভ্যাকেন্সি। তো ভ্যাকেন্সি মানে কি, ফাঁকা জায়গা। যে কোনো ধরনের ভ্যাকেন্সি গুলো এখানে কে ক্রিয়েট করবে বলো তো? আমার সিরামিকের মধ্যে ক্রিস্টাল স্ট্রাকচারে ভ্যাকেন্সি কে ক্রিয়েট করবে? ইম্পিউরিটিস, তারপর ইম্পিউরিটিজ না, এগুলো আসলে ক্রিয়েট হয় কিভাবে দেখো, তোমার এখানে ধরো তুমি কোনো একটা ক্যাটায়ন বা অ্যানায়ন কোনো কারণে যদি শিফট হয়ে যায়, কথা বুঝছো, কোনো একটা ক্যাটায়ন বা অ্যানায়ন, এই যে স্ট্রাকচারের মধ্যে এই যে বড়গুলা কি বলতো? অ্যানায়ন। এই যে এগুলো হচ্ছে আমার অ্যানায়ন, সাইজে হচ্ছে অনেক বড়। আর এই যে এগুলো হচ্ছে ক্যাটায়ন। এখন তোমার কোনো কারণে যদি এই ক্যাটায়ন বা অ্যানায়ন কোনো কারণে শিফট হয়, তখন এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হয় না, ফাঁকা জায়গা তৈরি হয়। So এইটাকে বলতেছি আমরা ভ্যাকেন্সিস। ক্লিয়ার? এখন সেটা যদি অ্যানায়নের কারণে হয়, তখন সেটাকে বলা হয় অ্যানায়ন ভ্যাকেন্সি। যেমন দেখো, এই যে এই জায়গাটা দেখো তো, কে থাকার কথা, এখানে একটা অ্যানায়ন মিসিং না, এই পজিশনে? জি জি তো স্যার। এটাকে বলতেছি আমরা কি, অ্যানায়ন ভ্যাকেন্সি। আচ্ছা আবার দেখো, এই যে এই পজিশনে, আহ এই যে পজিশনটা, এখানে কে ফাঁকা, কে নাই মাঝখানে, ক্যাটায়ন। ক্যাটায়ন নাই। ক্যাটায়ন নাই। তো এই জন্য এটাকে বলতেছি আমরা ক্যাটায়ন ভ্যাকেন্সি। আচ্ছা, ভ্যাকেন্সির পরে যেটা, সেটা হচ্ছে কি ইন্টারস্টেশিয়ালস। ইন্টারস্টেশিয়ালস মানে তোমার স্ট্রাকচারের ভিতরের যেই লেয়ার আকারে যে ফাঁকা জায়গা থাকে। ধরো এই যে ফাঁকা জায়গাগুলা, ফাঁকা জায়গাগুলো দেখা যায় মাঝখানের, জি স্যার। দেখতেছো? এই যে ফাঁকা জি জায়গা, স্যার। এই ফাঁকা জায়গাগুলোকে কি বলা হয়? এইগুলা না কিন্তু, আবার এটা চলে আসছে এখানে। এই যে মাঝখানের যে লেয়ারের মতো ফাঁকা জায়গা যেগুলা, হ্যাঁ, এই যে এই ফাঁকা জায়গাগুলা,
এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে এগুলাকে বলা হয় ইন্টারস্টেশিয়াল স্পেস। তো এই ইন্টারস্টেশিয়াল স্পেস যদি থাকে, তখন যেটা হয় সেটা হচ্ছে তোমার আহ মাঝখানের যে ক্যাটায়ন আছে সে কিন্তু মুভ করতে পারে চাইলে, যেহেতু হালকা ফাঁকা জায়গা আছে, তাই না? বুঝছো কিনা? এই যে এই ফাঁকা জায়গাগুলো দিয়ে ক্যাটায়ন মুভ করতে পারে না চাইলে। এই বুঝছো? জি জি এইটাকে স্যার। বলা হয় ইন্টারস্পেশিয়াল স্পেস। এটা হচ্ছে আমার দুইটা জিনিস দেখাইলাম তোমাদেরকে। এইটার পরে আসো, এখন একটা আসে, সেটা কি? ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। কি বলে? নাম কি? ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। এটা হচ্ছে, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট পাওয়া যায় সিরামিকের মধ্যে। এটা কিরকম দেখো। ফ্র্যাঙ্কেল ডিফেক্ট হচ্ছে তোমার যে ক্যাটায়নের ভ্যাকেন্সি, কি ক্যাটায়ন ক্যাটায়নের ক্যাটায়নের ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি এবং ক্যাটায়নের ইন্টারস্টেশিয়াল স্পেস, দুইটাকে একসাথে বলে হচ্ছে কি? ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। কিরকম দেখো, ক্যাটায়নের ভ্যাকেন্সি মানে তো বুঝো মাঝখানে কি নাই, ক্যাটায়ন নাই। এখন দেখো তো এইখানে কি ক্যাটায়নটা থাকার কথা না, এই এই জায়গায়? জি জি স্যার। স্যার। এখন এখানে তো ক্যাটায়ন নাই। তাইলে এই যে ক্যাটায়ন যে নাই, এখন এই ক্যাটায়নটা কোথায় গেছে বলো তো? এই উপরে স্যার। এই যে দেখছো পৃষ্ঠের তার উপর উপরে চলে চলে গেছে। গেছে। এখন আমারে বলো, ক্যাটায়ন তো এখান থেকে সরে গেছে, তাহলে এখানে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়েছে, এটার নাম আমি কি বলতেছি? ক্যাটায়ন ভ্যাকেন্সি। একটু আগে পড়ে আসছি, জি তাই না? স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই ক্যাটায়নটা আবার কি করছে দেখো, ক্যাটায়নটা কিন্তু এই যে এই চিপা জায়গাটা দিয়ে ইন্টারস্টেশিয়াল স্পেস দিয়ে কিন্তু সে উপরে চলে গেছে। তো এই দুইটা একসাথে, এই দুইটাকে একসাথে কি বলে? ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। মনে থাকবে? তাহলে জি ফ্র্যাঙ্কেল স্যার। ডিফেক্টে কে কে থাকবে? ক্যাটায়নের ভ্যাকেন্সি প্লাস ক্যাটায়নের ইন্টারস্টেশিয়াল, দুইটা একসাথে যখন হবে তখন এটা কি বলবো? ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। ডিফেক্ট। আচ্ছা, এটার পরে যেটা সেটা হচ্ছে শর্টকি ডিফেক্ট। শর্টকি ডিফেক্ট যেটা, এটা কিরকম? শর্টকি ডিফেক্ট হচ্ছে ক্যাটায়নের ভ্যাকেন্সি থাকবে, তার মানে ক্যাটায়ন নাই, দেখছো? এখানে জি ক্যাটায়ন স্যার। আছে? নাই। না স্যার। সাথে আবার দেখো এখানে কে নাই? অ্যানায়ন। অ্যানায়ন নাই। সো অ্যানায়ন নাই। ক্যাটায়নের ভ্যাকেন্সি এবং অ্যানায়নের ভ্যাকেন্সি দুইটাকে একসাথে বলা হয় শর্টকি ডিফেক্ট। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। পরীক্ষায় যদি আসে ফিগার দিয়ে হচ্ছে লিখবা। এখন দেখো, তোমার সিরামিকের মধ্যে আরো কিছু ইমপারফেকশন বা ডিফেক্ট থাকতে পারে। এখন এটা কি কারণে হয় বা কেন হয়, এখন এটা আমরা অনেক সময় ইচ্ছা করেও করি। কেন করি? এই যে আমরা গ্লাস বানাচ্ছি, গ্লাস বানানোর সময় আমরা ইচ্ছা করে কি দেই? ইম্পিউরিটি অ্যাড করি না? জি স্যার। এই যে দেখো, এখানে আমার সোডিয়াম ক্লোরাইড আছে। এখন সোডিয়াম হচ্ছে যে স্কাই ব্লু কালার, আর ক্লোরিন হচ্ছে সবুজ কালার গুলা। এখন এগুলো উইদাউট ইম্পিউরিটি, এখানে দেখো খুব খুব সুন্দরভাবে হচ্ছে এই ওরিয়েন্টেশনটা আছে। ঠিক আছে? এখন তুমি এখানে যখন ক্যালসিয়াম 2+ ইম্পিউরিটি অ্যাড করবা, এখন একটা জিনিস বলো, ক্যালসিয়ামের ক্ষেত্রে সে হচ্ছে 2+, তাইলে সে তাকে যদি আমি এই ইম্পিউরিটির ভিতরে অ্যাড করি, সে কাকে সরাবে এখান থেকে বলো তো? সোডিয়াম। সোডিয়ামকে সরাবে, একটা। সোডিয়ামকে সরাবে। তো সে সে সোডিয়ামকে সরাবে। এখন সে যখন সোডিয়ামকে সরাবে, কয়টা সোডিয়ামকে সরাবে? একটা নাকি দুইটা? দুইটা। দুইটা। এখন একটা জিনিস দেখো, ক্যালসিয়াম 2+ কে আমি এইখানে আনছি, আমি হচ্ছে অ্যাড করলাম স্ট্রাকচারের ভিতরে। যখন অ্যাড করছি তখন আমি কয়টা ক্যালসিয়াম 2+ কে অ্যাড করছি? একটা, তাই না? জি স্যার। কিন্তু জি স্যার। আমার সোডিয়াম প্লাসের জায়গা ফাঁকা হয়েছে কয়টা, কয় কয় জায়গা থেকে? দুইটা। তাইলে আমার একটা একটা ফিল আপ হয়েছে ক্যালসিয়াম 2+ দিয়ে, আরেকটা কি হয়ে গেছে? ক্যাটায়ন ভ্যাকেন্সি হয়েছে না? জি এখন এই জিনিসটা কেন হয়েছে? এটা হয়েছে যে আমরা সিরামিককে গ্লাস বানাইছি, এখন এটা একটা ইমপারফেকশন। এখন দেখো, তুমি চাইলে এটা অনেক সময় অটোমেটিক্যালি হয় ডিফেক্টের মতো, আবার অনেক সময় আমরা ইচ্ছাকৃতভাবে ডিফেক্ট তৈরি করি, কারণ আমার সিরামিক থেকে কাকে দরকার? গ্লাস বানানো দরকার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই যে নিচে আরেকটা দেয়া আছে, এই যে দেখো, এখানে হচ্ছে তুমি যখন অক্সিজেনকে অ্যাড করতেছো, অক্সিজেন খুব সুন্দরভাবে মাঝখান থেকে কাকে সরাই ফেলতেছে? ক্লোরিনকে সরাই ফেলতেছে, অ্যানায়নকে সরাই ফেলতেছে। তো তখন হচ্ছে এইখানে একটা অ্যানায়নের ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে। এতটুকু কি বুঝছো? জি স্যার। জি স্যার। এই ছিল তোমাদের চ্যাপ্টার
এখন এখান থেকে কি কি পড়বা বুঝতে পারছো? এই যে এইগুলা থেকে কি পড়বা? হুম, ক্লাসিফিকেশন অফ গ্লাস, জি স্যার বুঝতে জি স্যার। এগুলা পড়বা। আর দেন হচ্ছে এই যে তোমার হচ্ছে এই যে তোমার ফ্যাক্টর গুলা ইম্পর্টেন্ট, কিভাবে ডিটারমাইন করবা। দেন হচ্ছে আহ এই যে লাস্ট যেটা ছিল পয়েন্ট ডিফেক্ট এবং ইমপারফেকশন। স্যার। ডিফেক্ট গুলো তো হচ্ছে চিত্র সহ দিব না? হ্যাঁ, ডিফেক্ট গুলা তুমি চিত্র ছাড়া তো দিতে পারবা না, বুঝবো না তো। আর ডিফেক্ট গুলা মার্ক করার সময় খেয়াল করে মার্ক করে দেখো। এইখানে কিন্তু দুইটা একসাথে মার্ক করে দেখানো হয়েছে, হ্যাঁ। তো এখানে কিন্তু তুমি জাস্ট এটা লিখলে হবে না যে এটা হচ্ছে শর্টকি ডিফেক্ট, এখানে বইলা দিতে হবে যে শর্টকি ডিফেক্টের মধ্যে কে কে আছে। ওকে বুঝতে স্যার। পারছো? স্যার শর্টকি ইফেক্টটা একটু বলবেন? শর্টকি ডিফেক্ট হচ্ছে এই যে দেখো এইখানে এই যে চারটা কি আছে, ক্যাটায়ন নাকি অ্যানায়ন? বড় চারটা না। অ্যানায়ন। অ্যানায়ন। অ্যানায়ন, অ্যানায়নের মাঝখানে ক্যাটায়ন থাকার কথা না? জি স্যার। তাহলে ক্যাটায়ন তো নাই এখানে। এখন ক্যাটায়ন না থাকার অনেক কারণ হইতে পারে, একটা কারণ কিন্তু দেখাইছি তোমাদেরকে যে আমি জি স্যার। ইচ্ছাকৃতভাবে অনেক সময় ফাঁকা জায়গা তৈরি করি, তাই না? So, এইখানে তাইলে এটা কি ভ্যাকেন্সি হয়েছে? অ্যানায়নের ভ্যাকেন্সি হয়েছে না? জি। আবার পাশে দেখো নাই, ক্যাটায়ন নাই, আছে ক্যাটন ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি। তাহলে দুইটা ভ্যাকেন্সিকে একসাথে বলে কি? শর্টকি ডিফেক্ট। শর্টকি ডিফেক্টস বুঝছি স্যার। থ্যাংক ইউ। বুঝছো? জি স্যার। পরীক্ষায় যদি আসে তাহলে হচ্ছে সুন্দরভাবে পয়েন্ট আউট করে লিখবা আর কি, ফিগার দিয়ে। প্যারাগ্রাফ আকারে লিখবা না, আবারও বলি, পয়েন্ট বাই পয়েন্ট দিয়ে লিখবা। কারো কোনো কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টারের উপরে? না স্যার। আহ তাইলে এতটুকু আমাদের সিলেবাস। তোমাদের সবগুলা স্লাইড আপলোড করা হয়ে গেছে, এটা বাকি, এটা আজকে পেয়ে যাবা। আর ফাইনালের যে সেটা তো জানো যে 35 35 করে থাকবে। তো আমার পার্টে ABC থাকবে। তো তুমি হচ্ছে চারটা কোয়েশ্চেন থেকে তিনটা আনসার করবা, প্রত্যেকটার মধ্যে ABC আছে আর কি। তো মার্কিং ডিস্ট্রিবিউশন মোস্ট প্রবাবলি কোয়েশ্চেন পড়লে বুঝবা যে কতটুকু হবে। যতটুক রিজনিং না দিলেই না, ততটুক তো মিনিমাম দেয়াই লাগবে। সো মার্ক অনেক সময় মনে হইতে পারে যে লেখা লিখা হয়তো বেশি, মানে লিখা বেশি ইন টার্মস অফ এমন যে তোমরা হয়তো অনেক সময় ল্যাব ফাইনালে দেখছো যে আহ, একটা শূন্যস্থান পূরণ করলেই হয়তো 1 মার্ক পাও। বাট ফাইনালে গিয়ে যেটা দেখবা, যেহেতু সিলেবাসের এই মানে এই ক্ষেত্রে হচ্ছে আহ, এক পার্টে হয়তো অনেক লং কোয়েশ্চেন পাবা, ধরো লাইক 6 মার্ক 7 মার্ক 8 মার্কের কোয়েশ্চেন পাবা একটা। আর আমার পার্টের ক্ষেত্রে প্রত্যেকটা চারটা কোয়েশ্চেন থাকবে 11.6 7 করে। ABC থাকবে যেখানে হচ্ছে তোমার 3 4 আর 4.5, এই ব্রেকডাউনে থাকবে আর কি। সো লেখার সময় টু দা পয়েন্টে যেটা বলা হয়েছে ওইটা গুছায় লেখার ট্রাই করবা, বুলেট পয়েন্ট আকারে, প্যারাগ্রাফ আকারে লিখবা না। আর কিছু জিনিস হচ্ছে তোমরা ডিরেক্ট পাবা না। ডিরেক্ট পাবা না বলতে, কুইজ যেহেতু দিছো, আহ, বুঝতে পারছো যে একটু ইনডিরেক্টলি কোয়েশ্চেন করা হয় কেস স্টাডি টাইপ দিয়ে। যে তোমার হয়তো বলা হবে না যে ডিরেক্ট হচ্ছে কার্বোরাইজিং এর প্রসেস লিখো। কার্বোরাইজিং এর কোনো একটা মেজর ফ্যাক্টরকে উল্লেখ করে দিয়ে বলা হবে যেই হিট ট্রিটমেন্ট প্রসেসে তোমার হচ্ছে ওই ফ্যাক্টরটা দেখা যায়, ওইটা লিখো। মানে বুঝতে পারছো কিনা? কুইজ যেহেতু দিছো, একটা আইডিয়া হওয়ার কথা। জি বুঝছো স্যার। কিনা? কেস স্টাডি টাইপের তো কয়টা স্যার কোশ্চেন যদি থাকতে পারে? বুঝি নাই কি? কেস স্টাডি টাইপের কয়টা কোশ্চেন থাকতে পারে? তোমার এখানে মানে কেস স্টাডি টাইপের কয়টা বলতে খুব মানে ম্যাক্সিমামই তোমার বলা যায় যে একটু ইনডিরেক্ট কোয়েশ্চেন, মানে নট যে ডিরেক্ট কোয়েশ্চেন যে ডিরেক্ট বলা হয়েছে কার্বোরাইজিং প্রসেস লিখো কিংবা আমি তোমাদেরকে বারবার বলছি যে তোমরা হচ্ছে একটু কম্পেয়ার কন্ট্রাস্ট এই জিনিসগুলো একটু পড়বা। মানে কোনটা ভালো, যেন কেস স্টাডি আসলে বলতে পারো যে ধরো তোমার যদি চাওয়া হয় যে সবচেয়ে হাই স্ট্রেংথের যে ফাইবার, সেটা দিয়ে আমি একটা মেটেরিয়াল বানাইতে চাই, তো এইটার জন্য আমি কোন প্রসেসটা ফলো করবো বা কোন টাইপের ফাইবার নিয়ে কাজ করব, এই টাইপের জিনিস আর কি, যেন একদম ডিরেক্ট যেন না হয় আর কি। একটু বুঝে শুনে পড়ো আর কি। তোমাদের লিখা অল্প, বা লিখা হয়তো খুব বেশি নাই, স্লাইডে যা আছে তাই, কিংবা আমি হয়তো যেগুলা ক্লাসে বলছি এডিশনালি সেগুলা। আর যেগুলা ফিগার ছাড়া, আরেকটা জিনিস বলি যেটা হচ্ছে, কোনো কোয়েশ্চেন যদি তোমার মনে হয় যে এটা ফিগার ছাড়া বোঝানো পসিবল না, প্রশ্নে যদি উল্লেখ নাও থাকে যে উইথ ফিগার, তাও কিন্তু তোমার এখানে ফিগার দেয়া লাগবে, কারণ ফিগার ছাড়া ওই কোয়েশ্চেন আমি বুঝবো না। বুঝছো কিনা? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার একটা ওভারঅল সাজেশন দিবেন না? সাজেশন আমি এই চ্যাপ্টারে অলরেডি দিয়ে দিছি না? জি স্যার জি স্যার।
সিমিলারলি তোমার পলিমার, তারপরে হচ্ছে সিরামিক, আহ লাস্ট দিন যেটা পড়াইছি সেটা হচ্ছে আহ হ্যাঁ পলিমারই তো পড়াইলাম, পলিমার, সিরামিক, অ্যালয়। তিনটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু মানে কাইন্ড অফ সিমিলার সাজেশন, বুঝছো কিনা? শুধুমাত্র আমি হিট ট্রিটমেন্ট এবং সারফেস হার্ডেনিং এইখানে কোনো ধরনের আহ, এরকম ধরো যে মানে তুমি এরকম যেটা আমি বলতে চাচ্ছি যে এরকম প্যারা থেকে তুমি ফাইন্ড আউট করবা ক্যারেক্টারিস্টিক্স, দেন হচ্ছে কি বলে লিমিটেশনস, অ্যাপ্লিকেশনস, বা কম্পেয়ার করা আরেকটা প্রসেসের সাথে আরেকটা টাইপের সাথে, এইগুলা শুধুমাত্র হিট ট্রিটমেন্ট এবং সার্ভিস হার্ডেনিং ছাড়া বাকি সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই টাইপের সিমিলার সাজেশন। তো তুমি যদি এগুলা পারো, এগুলার প্রপার্টি পারো, বা ইনডিরেক্টলি ধরতে পারো যে তোমার কোনটা বলা হয়েছে লেখার জন্য, তাইলে আশা করি পারবা। জি স্যার, বুঝতে পারছি। তো তোমার কাছে আলটিমেটলি এইটার বাইরে চ্যাপ্টার বাকি থাকে দুইটা, সার্ভিস হার্ডেনিং আর হিট ট্রিটমেন্ট আর স্যার কি। ওই দুটার ক্ষেত্রে তো ওই দুইটাতে আহ, মানে এই ওয়েতে ফলো না করলে হয়তো চলবে। তো এই একটা সিস্টেম মানে যদি ধরতে পারো তাহলে চার চ্যাপ্টারের সাজেশন এক ওয়েতেই পাওয়া যায় আর কি। স্যার হিট ট্রিটমেন্ট আর সারফেস বুঝছো কিনা? হার্ডেনিং ক্ষেত্রে একটু যদি বলতেন। হিট ট্রিটমেন্ট আর সার্ফেস হার্ডেনিং থেকে আমার মানে আসলে দুটো তো একই রকম বলার কিছু মতো না। স্কোপ কম, কারণ না মানে কি বুঝি নাই। মানে হিট ট্রিটমেন্ট আর সারফেস হার্ডেনিং তো মানে দুটা একই রকম সাজেশন হওয়ার কথা, মানে যদি একটু। শুনো, হিট ট্রিটমেন্টের আন্ডারে বাল্ক আর সার্ফেস হার্ডেনিং দুইটা প্রসেস। প্রথম স্লাইডের মধ্যে বাল্ক আলোচনা করা হয়েছে, পরের স্লাইডে হচ্ছে সার্ফেস হার্ডেনিং আলোচনা করা হয়েছে। জি বুঝছো? স্যার। সো একই চ্যাপ্টারের দুইটা পার্ট দুইটা স্লাইডে গেছে, আর কিছুই না। আর কুইজে তো পরীক্ষা দিছো, তো কুইজের কোয়েশ্চেন দেখলে বোঝার কথা কি রকম কোয়েশ্চেন হয়। খুব কমই মানে একদম ডিরেক্ট কোয়েশ্চেন বলে দিব তোমার যে তুমি এটা লিখো, এমন না বিষয়টা। তো একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন হয়, তো ওই ওয়েতে একটু প্রিপারেশন আর কি। ঠিক আছে। স্যার প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন কি প্রিভিয়াস ইয়ারের ফলো করবেন? কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করলে লাভ হবে কিনা আমি আসলে জানি না, কারণ কন্টেন্ট মনে হয় অনেক কিছুই ডিফারেন্ট। ঠিক আছে, মানে আমার পার্টের ক্ষেত্রে আমি বলতেছি আর কি, কারণ প্রিভিয়াস ইয়ার গুলাতে কোর্স টিচার ছিল একজন, এখন কিন্তু দুইজন, তো তোমার ডাবল পার্ট। তো ডাবল পার্ট জি হওয়ার জি। কারণে আবার কন্টেন্টও ডিফারেন্ট, মানে আমরা হয়তো এক কন্টেন্ট থেকে পড়াচ্ছি, আগের যিনি ছিল উনি এক্সটার্নাল ছিল, তো ওনার কন্টেন্ট ছিল অন্যরকম। সো আইডিয়া, আমি যেটা বলবো তোমার যদি হচ্ছে টপিক ম্যাচ হয় তাইলে ওইটা ফলো করতে পারো। কথা মানে বুঝছো কেমন কিনা? কোশ্চেন আসতে আগে পারে দেখবা যে, ওইভাবে। হ্যাঁ আগে দেখবা যে টপিকটা ম্যাচ হয় কিনা, মানে আমি যেগুলো পড়াইছি ওই রিলেটেড থেকে ওইখানে কোয়েশ্চেন আছে কিনা। কোয়েশ্চেন না থাকলে শুধু শুধু ওইসব জিনিস তো দেখার দরকার নেই। জি স্যার। ঠিক আছে। জি স্যার। জি আর স্যার। কারো কোনো কোয়েশ্চেন? আর এক চ্যাপ্টার থেকে এক কোশ্চেন থাকবে, মানে এক সেট কোশ্চেন থাকবে এরকম তোমার কিছু? এখানে চ্যাপ্টার আছে হচ্ছে এক, দুই, ছয়টা চ্যাপ্টার, হ্যাঁ। তো কয়টা? ছয়টা চ্যাপ্টার থেকে আমি আসলে 3 মার্ক, 4 মার্ক, 4.5 মার্ক করে চারটা, তোমার হচ্ছে 3 4 12, 12টা কোয়েশ্চেন করার অপশন আমার কাছে আছে। তো আমার আমার জন্য যেটা হয়, আমি যদি 6টা চ্যাপ্টার থেকে 12টা কোয়েশ্চেন করতে চাই, আমি হয়তো সবগুলা থেকে দুইটা নাও দিতে পারি। আমি হয়তো দেখা যাবে যে 3 4 12, হ্যাঁ। তো আমি হয়তো দেখা যাবে যে কোনো একটা থেকে, এবং মানে 4 সেটে 3টা করে হলে 12টা, 12টা কোয়েশ্চেন সেট করতে গেলে আমার 6টা চ্যাপ্টার থেকে মিনিমাম দুইটা করে তো দিতেই হয়। তো ওই জায়গায় হয়তো আমার কোনো একটা হয়তো স্কিপ হইতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি যদি 3টা 4টা চ্যাপ্টারও পড়ো, দেখা যাবে যে তুমি মেজরিটি হিট করতে পারবা এট ইওর ওন রিস্ক। আর কিছু? ওকে। যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমি ক্লাসটা শেষ করব। ভালো থেকো। আর যদি কোনো প্রবলেম হয় মানে স্টাডি করতে গিয়ে বা কোনো কিছু, মোস্ট প্রবাবলি পরীক্ষা তোমাদের হয়তো 22 তারিখে যেটা দেখলাম। ঠিক আছে। সো পরীক্ষার আগে হয়তো ক্যাম্পাসে পাবা। সো এনি প্রবলেম হচ্ছে আগে একটু আহ, যোগাযোগ কন্টাক্ট করে দেন হচ্ছে আইসো আর কি। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার।